আসসালামু আলাইকুম। অধ্যায় ৪ ওয়েব ডিজাইন ও এইচটিএমএল আজকে ধারাবাহিক ক্লাসের আমাদের দ্বিতীয় ক্লাস। গত ক্লাসটা আমরা যেখান থেকে শুরু করেছিলাম আজকে ঠিক সেখান থেকেই আমরা ক্লাসটা যেখান থেকে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে আমরা শুরু করছি আজকে। গত ক্লাসে আমরা বলেছিলাম তোমাদেরকে যে আজকে আমরা সার্ভার কম্পিউটার, ওয়েব হোস্টিং এটা কি এটা ধারণা নেব। ডোমেইনের ধারণা নেব এবং আজকে একটা বোর্ড প্রশ্ন তোমাদেরকে ইনশাআল্লাহ আমরা করাবো। সেটা হচ্ছে সবুজ রঙের যেটা তোমরা দেখতে পাচ্ছ লাইনটা, এই বোর্ড প্রশ্নটা আজকে করবো আমরা। যে ওয়েব পেজ চালু করা বা একটা ওয়েব পেজ বা একটা ওয়েবসাইট পাবলিশ করার ধাপসমূহ কি? এখান থেকে সরাসরি বোর্ড প্রশ্ন আছে। বোর্ড প্রশ্নটা আমরা ইনশাআল্লাহ দেখবো আজকে। ঠিক আছে স্যার? তো চলো তোমরা কি একটু অডিওটা চেক করো, তোমরা সবাই শুনতে পাচ্ছ আমার কথা? ক্লিয়ার? শুরু করব। তোমরা কথা শুনতে পাচ্ছ? নাহলে আমি তো আচ্ছা, তাহলে আমরা সরাসরি আজকের টপিকে চলে যাই যে ওয়েব পেজ চালু করা এবং পাবলিশ করার ধাপসমূহ। একটু তোমরা সবাই প্রশ্নটা লিখে নাও যে ওয়েব পেজ চালু করা অথবা ওয়েব পেজ পাবলিশ করার ধাপসমূহ। ওয়েব পেজ পাবলিশ করার ধাপসমূহ। আচ্ছা, দেখো, প্রথমেই তোমাকে প্রথম যে ধাপ আছে নাম্বার ওয়ান, স্টেপ ওয়ান, যে ধাপ ওয়ান, মোটামুটি একটা ওয়েব পেজ বা একটা ওয়েবসাইট, একটা ওয়েব পেজই বলি, পাবলিশ করার জন্য চারটা ধাপ আছে। এই চারটা ধাপের প্রথম যে ধাপটা তোমাকে জিজ্ঞাসা করা হয়, যদি প্রশ্ন করা হয় ওয়েব পেজ পাবলিশ করার কয়টি ধাপ, কয়টি ধাপ, তোমাকে উত্তর দিতে হবে চারটি ধাপ। চারটি ধাপ লিখো খাতায়। তো এই চারটা ধাপের যে প্রথম ধাপ, স্টেপ ওয়ান, সেটাই এখন আমি লিখছি। সেটা হচ্ছে ওয়েব পেজ ডিজাইন করা। ওয়েব পেজ ডিজাইন করা। আচ্ছা, এই ওয়েব পেজটাকে তুমি যখন ডিজাইন করবা স্যার, আমি তোমাদের ফার্স্ট ক্লাসে বলছিলাম যে ওয়েব পেজ ডিজাইন করার জন্য দুই রকমের ল্যাঙ্গুয়েজ ইউজ হয়। একটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে এইচটিএমএল। ওয়েবসাইটের অবকাঠামো দেওয়ার জন্য বা কাঠামো দেওয়ার জন্য যে সবথেকে ম্যান্ডেটরি বাধ্যতামূলক যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার হয় সেটা হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ অথবা এইচটিএমএল। আর এই এইচটিএমএল এর সাথে আরো কিছু স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং স্টাইল শিট ব্যবহার হয়। সেটাকে বলা হয়, গত ক্লাসে বলছিলাম, সিএসএস। সিএসএস ব্যবহার হয়, জাভা স্ক্রিপ্ট ব্যবহার হয়, জেএস ব্যবহার হয়। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে কিছু ল্যাঙ্গুয়েজ থাকে, যেমন সি, সি ল্যাঙ্গুয়েজ, জেসন, অ্যাজাক্স, জাভা, এসকিউএল,
এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আমরা অ্যাড করি। তোমরা একটু ল্যাঙ্গুয়েজের নামগুলো লিখে নাও, কারণ এখান থেকে এমসিকিউ থাকবে। আচ্ছা, এখন তোমাদের এইটা বলার সময় আমি একটা কথা বলতে চাই, হোয়াট ইজ মার্কআপ ল্যাঙ্গুয়েজ এন্ড হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এন্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স। স্যার, লিখে নাও, মার্কআপ ল্যাঙ্গুয়েজে যখন তুমি কোনো কোড করবা, মার্কআপ ল্যাঙ্গুয়েজে যখন তুমি কোনো কোড লিখবা, এখানে যদি কোনো কোডে যদি সামান্য ভুল হয়, সিনট্যাক্সে যদি কোনো মার্কআপ ল্যাঙ্গুয়েজ লেখার সময় যদি মার্কআপ ল্যাঙ্গুয়েজ লেখার সময় যদি তোমার কোনো সিনট্যাক্সে ভুল হয়, সিনট্যাক্স মানে হচ্ছে গঠন, কোনো কোডের একটা গঠনকে সিনট্যাক্স বলে। তো এই গঠনে বা সিনট্যাক্সে যদি তোমার কোনো ভুল হয়, সে তোমাকে একটা আউটপুট দেখাবে। মনে করো তুমি একটা স্লাইট মিস্টেক করছো বা একটা মিনিমাম মিস্টেক করছো, তোমাকে মিনিমাম সে প্রোগ্রামের একটা আউটপুট শো করবে। কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এমন একটা ল্যাঙ্গুয়েজ যেখানে তোমার সিনট্যাক্সে যদি তুমি সামান্যতম ভুল করো, মনে করো একটা কমা আছে, তুমি কমা দাও নাই, বা একটা সেমিকলন দাও নাই, বা একটা এরকম স্ল্যাশ দাও নাই, যে কোনো একটা সিনট্যাক্সে তোমার যদি ভুল হয়, তাহলে সে তোমাকে কোনো আউটপুট শো করবে না এবং সে তোমাকে এরর শো করবে। লিখে নাও, এরর শো করবে, এরর শো হবে। এই হচ্ছে মূল পার্থক্য মার্কআপ এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তো আমরা মার্কআপ এবং বিভিন্ন মার্কআপ ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং বিভিন্ন রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সমন্বয়ে আমরা আগে ওয়েব পেজটা ডিজাইন করে নিব, এবং ওয়েব পেজটা ডিজাইন করার পর কোথায় থাকবে, আমরা যেই সিস্টেমে এটা স্টোর করব। মনে করো যে আমি আমার ল্যাপটপে ডিজাইন করতেছি, আমি আমার ল্যাপটপে বা আমার ল্যাপটপ অথবা আমি আমার কম্পিউটারে এটাকে হার্ড ডিস্কে সেভ করা আছে, ঠিক আছে? এটা শুধুমাত্র আমি দেখবো কিন্তু, হ্যাঁ, এবং এটা একটা এইচটিএমএল ডকুমেন্ট হবে। কি হবে? এটা একটা এইচটিএমএল ডকুমেন্ট ক্রিয়েট করতেছি আমি, কতগুলো এইচটিএমএল ডক, অনেকগুলো ওয়েব পেজ ক্রিয়েট করে আমি লিঙ্ক আপ করে একটা ওয়েবসাইট তৈরি করব। আমি অনেকগুলো ওয়েব পেজ ডিজাইন করছি, আমার হোম পেজ, আমার কন্ট্যাক্ট পেজ, আমি অনেকগুলো পেজ ডিজাইন করে আমি আমার ল্যাপটপ বা কম্পিউটারে হার্ড ডিস্কে স্টোর করে রাখছি, এবং এগুলো ডিজাইন করছি বিভিন্ন রকমের মার্কআপ এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সমন্বয়ে। এই হচ্ছে আমার ব্যাখ্যা এবং এই হচ্ছে আমার ধাপ 1, স্টেপ 1। আচ্ছা, এখন আমরা স্টেপ 2 তে যাচ্ছি স্যার। স্টেপ 2 তে আমরা কি করব দেখো। স্টেপ 2 তে আমরা লিখো ডোমেইন নেম রেজিস্ট্রেশন করব। ডোমেইন, তার আগে একটু বলে নেই, ডোমেইন নেম যে কথা বা ডোমেইন যে কথা, আমরা যে ওয়েবসাইট সার্চ করি, ওয়েব অ্যাড্রেস একই কথা। অথবা ইউআরএল, ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, এগুলো সব একই টার্মস, এগুলো সব সিনোনিমস, সমার্থক শব্দ। আচ্ছা, মনে করো আমি তোমাকে বললাম আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট হচ্ছে www তো তোমাকে এই অংশটুকু পারচেস করতে হবে, এই অংশটুকু তোমাকে ক্রয় করতে হবে স্যার। এই যে এই অংশটুকু, এইটা যেন ইউনিক হয় স্যার, এই জায়গাটা যেন অবশ্যই তোমার ইউনিফর্ম হয় এবং এটাকে অবশ্যই ইউনিক হতে হবে। এই যে আইসিটি এক্সওয়াইজেড এর সাথে .com হতে পারে, .net হইতে পারে, .biz হইতে পারে, হ্যাঁ, অনেক কিছু হইতে পারে, .store হইতে পারে। তো এইটা যে অ্যাভেলেবল থাকতে হবে স্যার, এটা এটা অ্যাভেলেবল আছে কিনা, এটার অ্যাভেলেবিলিটি জানার জন্য আমাকে এখানে বিভিন্ন রকমের হোস্টিং কোম্পানি আছে যারা এই সার্ভিসটা দিয়ে থাকে স্যার, ঠিক আছে? এই হোস্টিং কোম্পানি থেকে তাদের বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা সার্চ করতে হবে। এই মনে করো আমি একটা নাম নিব, এই নামটা অ্যাভেলেবল আছে কিনা। স্যার তোমরা খেয়াল করে দেখো, মনে করো এই ওয়েব অ্যাড্রেসটা, মনে করো আমি যদি তুমি একটা ফ্ল্যাট কিনবা মনে করো, হ্যাঁ, বা একটা প্লট কিনবা তোমার নামে, তুমি কেনার পর কি করো, তোমার নামে রেজিস্ট্রেশন করো এবং এটা অবশ্যই তোমার ফ্ল্যাটটা বা বাড়িটা একটা হোল্ডিং নাম্বার থাকে। এই অ্যাড্রেসটা বা হোল্ডিং অ্যাড্রেসটা অবশ্যই ইউনিক হয়, নিশ্চয়ই অন্য কোনো বাড়ির ঠিকানার সাথে তোমার ঠিকানা ম্যাচ করবে না। ঠিক একইভাবে এই আইসিটি এক্সওয়াইজেডটা
এমন একটা ইউনিক নেম হবে, এটার সাথে কারো ম্যাচ হবে না। তুমি দেখো ফেসবুক কিন্তু একটা ইউনিক অ্যাড্রেস, গুগল একটা ইউনিক অ্যাড্রেস, ইনস্টাগ্রাম একটা ইউনিক অ্যাড্রেস বা ডোমেইন নেম বা এটাকে ইউআরএল বলি, ওয়েব অ্যাড্রেস বলি, যাই বলি। তুমি www.google.com, এই পুরো অংশটা হচ্ছে ডোমেইন। এই ডোমেইনের 3টা পার্ট আছে, আমরা 3 নম্বর ক্লাসে ইনশাআল্লাহ শিখবো। এইটুকু অংশটা আমরা পারচেজ করি, এটাকে বলা হচ্ছে ডোমেইন নেম। ডোমেইন নেম। আর এই অংশটুকু বলা হচ্ছে ডোমেইন নেচার। এই দুটোকেই আমাদের কিনতে হবে স্যার, পারচেজ করতে হবে, রেজিস্ট্রেশন করে আমাদের নামে করতে হবে, যেহেতু আমার ওয়েবসাইট আমার নামে আমি রেজিস্ট্রেশন করব। ঠিক আছে? আচ্ছা, এখন যে জিনিসটা তোমাদের এখানে একটা ছোট্ট করে লিখতে হবে সেটা হচ্ছে একটা ইউএস প্রতিষ্ঠান, আমেরিকান একটা প্রতিষ্ঠান আছে, অলাভজনক নন প্রফিট অর্গানাইজেশন, তার নাম হচ্ছে আইক্যান, ICANN, আইক্যান। আমি তোমাদের এখনই দেখাবো। এই প্রতিষ্ঠান কি করে, ওয়ার্ল্ড ওয়াইড দুইটা জিনিস সে ডিস্ট্রিবিউট করে এবং ম্যানেজ করে, অর্গানাইজ করে। একটা হচ্ছে নেম অ্যান্ড নাম্বারস। তো নেম বলতে কি বোঝায়? নেম, এই এন দিয়ে বুঝাইতেছে নেম। কি নেম স্যার? ডোমেইন নেম। একটু আগে আমি যে বলছি ডোমেইন নেম, এই যে এই সেই ডোমেইন নেম, এইটাকে সে ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজ করে। আর 2 নম্বরে হইতেছে নাম্বার, নেম অ্যান্ড নাম্বারস। কোন নাম্বার স্যার? এই দুই হচ্ছে আমার নাম্বার। তো কোন নাম্বার? এই নাম্বারকে বলা হয় আইপি অ্যাড্রেস। স্যার এটাও আমরা ক্লাস 4 এ পড়বো ইনশাআল্লাহ। এখন শুধু লিখে রাখো তুমি। আইপি অ্যাড্রেস আমরা জানি ইন্টারনেটের সাথে কানেক্টেড প্রত্যেকটা ডিভাইসের এবং ওয়েবসাইটের একটা করে ইউনিক নাম্বার প্রডিউস হয়, জেনারেট হয়, যাকে আইপি অ্যাড্রেস বলে। বা আইপি অ্যাড্রেসের ফুল ফর্মটা একটু এখন লেখো, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এটা ক্লাস 4 এ পুরো একটা ক্লাস বিশদ বর্ণনা আছে আপনাদের ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আপাতত আমরা আইক্যানটা শিখবো এমসিকিউর জন্য, এখান থেকে এমসিকিউ আসবে, লিখে রাখো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি চলো তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই ব্যাপারটা। দেখো, আমি একটা ওয়েবসাইটের একটা ইউআরএল লিখছি, দেখো www.eyhost, EYHost, এটা হচ্ছে বাংলাদেশি একটা হোস্টিং কোম্পানি। .biz, এরা কি করে? এরা ডোমেইন নেম ম্যানেজ করে স্যার। ঠিক আছে? তোমাকে এখন এদের ওয়েবসাইটে গিয়ে আমি সার্চ করতে হবে যে এই নেমটা অ্যাভেলেবল কিনা। দেখো এখানে বিভিন্ন রকমের ডোমেইন নেম আছে, .com, .info, .biz, .xyz। আচ্ছা, এখন আমি যদি এখানে টাইপ করি যে ICTXYZ.com, যেটা আমি তো নিয়ে নিছি আমার নামে। ঠিক আছে? আমি যদি এটা সার্চ করি, দেখো এটা সার্চ হচ্ছে। খেয়াল করে দেখো, ICTXYZ, আচ্ছা এখানে আমি ডোমেইন নেমটা দিই নাই স্যার, আমি ICTZYZ লিখছি স্যার, ICTXYZ.com। এবার দেখো কি আসে। দেখো এখানে লেখা আছে ICTXYZ.com ইজ ট্রান্সফারেবল। ট্রান্সফারেবল কখন লেখাটা আসবে? তার মানে এই ডোমেইনটা অলরেডি একজন রেজিস্ট্রেশন করে ফেলছে এবং নিজের নামে কিনে ফেলছে, এটাকে ট্রান্সফার করা যাবে। কত টাকা দিয়ে? বাৎসরিক কত টাকা দিয়ে? 1208 টাকা দিয়ে এটা কিনে ফেলেছে, কেনা হয়ে গিয়েছে। তার মানে আমি এই নামটা নিতে পারবো না স্যার। আমাকে সে আরো কিছু অফার দিয়েছে যে এই নামগুলো তুমি নিতে পারবা, এই নামগুলো অ্যাভেলেবল আছে, এগুলো তুমি যদি কিনতে চাও তাহলে কার্টে অ্যাড করো। ঠিক আছে স্যার? তো এটা অনেকটা আমরা জিমেইল অ্যাকাউন্ট করার সময় তৈরি হয় স্যার, যে আমাদের নামে যখন আমরা অ্যাকাউন্ট করতে পারি না ইউনিক অ্যাড্রেস, যেহেতু এটা নেওয়া হয়ে গেছে আরেকজনের নামে, তখন আমাদেরকে 1 2 3 বিভিন্ন রকমের নাম্বার বা নিউমেরিক ফিগার দিয়ে আমাদেরকে অ্যাভেলেবিলিটিটা জানিয়ে দেয় গুগল। আচ্ছা, এখন এই যে দেখো আমি আমার ডোমেইন নেমটা কিন্তু কিনে ফেলবো এখানে। ঠিক আছে? তো ডোমেইন নেমটা আমি একটা নির্দিষ্ট ফির দিয়ে আমি এটা পারচেজ করব এবং রেজিস্ট্রেশন করে ফেলবো, অনেকটা জমির মতো। আমি যদি একটা জমি কিনতে যাই, অবশ্যই আমাকে সার্টেন ফি দিতে হবে, আমার নামে রেজিস্ট্রেশন করাতে হবে, এইসব ফর্মালিটিস গুলো আছে।
আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো স্যার যে 2 নম্বর পয়েন্টটা কি, ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা বা রেজিস্ট্রেশন অফ ডোমেইন নেম। এখন তুমি লিখবা, পরীক্ষার খাতায় কি লিখবা, পরীক্ষার খাতায় লিখবা তোমাদের এখন ডোমেইন নেম রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রেশন অফ ডোমেইন নেমস। তোমার এখান থেকে একটা প্রশ্ন আসবে স্যার যে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা জরুরি কেন? Why domain name registration is required or is necessary, explain। এখানে তোমার একটা 2 নম্বরের অনুধাবনমূলক প্রশ্ন আসবে, এটাও লিখে রাখো। প্রশ্নটা আবার বলতেছি, ডোমেইন নেম রেজিস্ট্রেশন গুরুত্বপূর্ণ কেন? কম্প্রিহেন্সিভ কোশ্চেন। Why domain name registration is necessary or domain name registration বাধ্যতামূলক কেন বা কেন করতে হয়? তোমাকে তো বলেই দিলাম এতক্ষণ যে ব্যাখ্যাটা দিয়েছি, তোমরা সেভাবে লিখবে। 3 নাম্বার আসো, স্টেপ 3। আগে লেখো কথাটা, তারপর আমি বোঝাচ্ছি। ওয়েব সার্ভারে ওয়েব সার্ভারে আমি যে ওয়েব পেজটা ডিজাইন করছি না নাম্বার 1-এ, ওয়েব পেজকে সংরক্ষণ করা বা সেভ করা বা স্টোর করা, সংরক্ষণ করা, এই জিনিসটাকে বলা হইতেছে ওয়েব হোস্টিং। লিখে রাখো। তাহলে ওয়েব হোস্টিং, এখানে তোমার 2টা ডেফিনেশন আসবে, এখানে 2টা নলেজ বেস জ্ঞানমূলক প্রশ্ন আসবে। একটা আসবে ওয়েব সার্ভার কি, হোয়াট ইজ ওয়েব সার্ভার, এন্ড নাম্বার 2 কোশ্চেন ইজ হোয়াট ইজ ওয়েব হোস্টিং অর হোয়াট ইজ হোস্টিং। একই কথা স্যার, ওয়েব হোস্টিং যে কথা, শুধু হোস্টিং একই কথা। আচ্ছা, এখন আমি তোমারে বুঝাই ব্যাপারটা কি। এই যে তুমি যে পেজ 1-এ ওয়েব, এই যে স্টেপ 1-এ ওয়েব পেজটা ডিজাইন করে ফেলছো, এই ডিজাইন করা ওয়েব পেজটা কোথায় আছে স্যার? এই ওয়েব পেজটা আছে তোমার হার্ড ডিস্কে, তোমার পার্সোনাল কম্পিউটারে, তোমার কম্পিউটারে হার্ড ডিস্ক আছে। বুঝো কিন্তু, হ্যাঁ? তো যখন তোমার কম্পিউটারে আছে, এখন এটা তো তুমি ওয়ার্ল্ড ওয়াইড মানুষকে দেখাতে পারবা না তোমার কম্পিউটারে থাকলে। তো তোমাকে পৃথিবীর কোনো একটা প্রান্তে থাকা সার্ভারে বা ওয়েব সার্ভারে তোমাকে স্পেস পারচেজ করতে হবে, একটা হার্ড ডিস্ক কিনতে হবে। ওয়েব সার্ভারে পৃথিবীতে এমন অনেক ওয়েব সার্ভার আছে যেখানে স্পেস পাওয়া যায় স্যার, স্পেস কিনতে পাওয়া যায় বাৎসরিক, ইয়ারলি সাবস্ক্রিপশন ফি দিলে তুমি কিনতে পারবা। এখানে কি করা যাবে, এইখানে তুমি স্পেস কিনতে হবে তোমাকে অনেকটা। তোমার কম্পিউটারে যেমন হার্ড ডিস্ক স্পেস থাকে, হার্ড ডিস্ক ড্রাইভ থাকে, স্পেস থাকে, হার্ড ডিস্ক স্পেস থাকে, একইভাবে তোমার ওয়েব সার্ভারে এই স্পেসটা তোমাকে কি করতে হবে, পারচেস করতে হবে। লিখে রাখো। এই পারচেস হয়ে গেলে তুমি এই পারচেস করার পর কি করবা স্যার? পারচেস করার পর তোমার এই 24 আওয়ার যে সার্ভারগুলো ওপেন থাকে, এইখানে তুমি তোমার এই যে ওয়েবসাইট, যে ডিজাইনকৃত ওয়েবসাইটটা, ওয়েব পেজটা স্টোর করে দিবা, ওয়েব পেজটা স্টোর করে দিবা বা সংরক্ষণ করবা বা সেভ করবা। আর এই যে সার্ভারে ওয়েব পেজ স্টোর করার প্রসেসকেই ওয়েব হোস্টিং বলে। লিখো, ওয়েব হোস্টিং বলে। লিখো সবাই। তাহলে আমরা ওয়েব সার্ভার কি, আমরা বুঝলাম কি ওয়েব সার্ভার কি। স্যার, ওয়েব সার্ভার হচ্ছে বিশাল একটা কম্পিউটার যেখানে পৃথিবীর সকল ওয়েব পেজ গুলো স্টোর করা থাকে। আচ্ছা, আর ওয়েব হোস্টিং কি? ওয়েব সার্ভারে স্পেসে বা ওয়েব সার্ভারে ওয়েব পেজগুলো সংরক্ষণ করার প্রসেসকে বা স্টোর করার বা সেভ করার প্রসেসকে ওয়েব হোস্টিং বলে। ওয়েব হোস্টিং বলে। লিখছো সবাই? ক্লিয়ার নাকি কনসেপ্টটা তোমাদের? এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার না হয় তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে না স্যার। হ্যাঁ, কারণ অনেক পেঁচানো পেঁচানো কম্প্রিহেন্সিভ কোশ্চেন একটু ঘুরায় যদি দিয়ে দেয় অনুধাবন, তোমরা কিন্তু বুঝতে পারবে না। এই জন্য আমি লাইন বাই লাইন তোমাদেরকে বোঝাচ্ছি ওয়েব সার্ভার কি এন্ড ওয়েব হোস্টিং কি, যেহেতু এই প্রশ্নগুলো খুব কাছাকাছি, হ্যাঁ, সংযুক্ত একটা একটার সাথে।
আচ্ছা, এখন দেখো এখান থেকে আমি একটা জিনিস তোমাদেরকে বুঝাইতে চাই। যখন তুমি তোমার কম্পিউটার থেকে, এটা হচ্ছে তোমার কম্পিউটার, এটা হচ্ছে তোমার কম্পিউটার, এই কম্পিউটারে তুমি ব্রাউজার অন করে তুমি টাইপ করলা, কি টাইপ করলা, ওয়েবসাইট অ্যাড্রেস টাইপ করলাম, এইচটিটিপি প্রোটোকল টাইপ করলাম, www, আমার ওয়েবসাইটটাই দেই, ICTXYZ টাইপ করলা .com। এখন এই যে পৃথিবীর অপর প্রান্তে যে ওয়েব সার্ভারে আমার ওয়েবসাইটটা আছে xyz.com, এই ওয়েব পেজটা, তখন এই যে প্রোটোকল আছে না, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা কি স্যার, এটার অর্থ কি? HTTP, প্রথম ক্লাস আমি বলছিলাম স্যার, HT তে বোঝাচ্ছে হাইপার টেক্সট, T তে বোঝাচ্ছে ট্রান্সফার, আর P তে বোঝাচ্ছে প্রোটোকল, নিয়ম। প্রোটোকল মানে নিয়ম নীতি, ট্রান্সফার মানে স্থানান্তর করা, আর হাইপারটেক্সট মানে প্রথম ক্লাসে আমি বলেছিলাম হাইপারটেক্সট দিয়ে কি তৈরি করা হয়, কি ডিজাইন করা হয়, ওয়েব পেজ ডিজাইন করা হয়। তাহলে হাইপারটেক্সটের আরেকটা সিনোনিমস কি হইতেছে, হাইপারটেক্সট, যতবার হাইপারটেক্সট বলবো তুমি বুঝবা এটা মানে হচ্ছে একটা ওয়েব পেজ। তাহলে ওয়েব পেজ ট্রান্সফার করো, কোথা থেকে করো, এই যে এটাকে বোঝাচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, মানে এটা তুমি পড়বা ওয়েব পেজ ট্রান্সফার প্রোটোকল। তাহলে এই যে আমার ওয়েব সার্ভারের মধ্যে যে ওয়েব পেজটা স্টোর করে রেখেছি আমি, এই প্রোটোকল কি করে, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল কি করে, এই ওয়েব পেজটাকে আমাদের ব্রাউজারে টেনে নিয়ে আসে, আর তখনই স্ক্রিনে আমরা কি দেখতে পাই, ওয়েবসাইটটা দেখতে পাই ব্রাউজার স্ক্রিনে, বা আমাদের ব্রাউজার স্ক্রিনে, আমাদের কম্পিউটার স্ক্রিনে, বা আমাদের মোবাইল ফোন স্ক্রিনে। আচ্ছা, এখন তোমার যদি কোনো কারণে ইন্টারনেটে কানেক্টিভিটি না থাকে, তখন তোমার এই ব্রাউজারের স্ক্রিনে লেখা আসে পেজ নট ফাউন্ড। কোন পেজ নট ফাউন্ড? এই যে ওয়েব পেজটা যেটা স্টোর করা আছে, হোস্ট করা আছে, পেজ নট ফাউন্ড, পেজটাকে সে খুঁজে পাচ্ছে না, অথবা সার্ভার নট ফাউন্ড। আশা করি তোমরা স্যার বুঝতে পারছো স্যার, আশা করি। ঠিক আছে স্যার, এই পুরো প্রসেসটা তোমরা কি লিখছো, খাতায় লিখছো? তাহলে আমি নেক্সট স্লাইডে যাব, আমাকে একটু জানো। এবং পুরো প্রসেসটা কি তোমরা বুঝতে পেরেছো? কোনো জায়গায় কারো কোনো কোশ্চেন আছে? নাহলে আমি আবার ওই জায়গাটা বুঝাবো। ওয়েব পেজ যেখানে স্টোর হচ্ছে, খেয়াল করো, এই জায়গাটাকে বলা হচ্ছে ওয়েব সার্ভার। ওয়েব সার্ভারের আরেকটা নেম আছে স্যার, ওয়েব সার্ভারের আরেকটা নেম হচ্ছে হোস্ট কম্পিউটার। লেখো, যেখানে ওয়েব পেজটাকে স্টোর করা হয় বা সংরক্ষণ করা হয়, তার আরেকটা নাম হচ্ছে হোস্ট কম্পিউটার। এখান থেকে এমসিকিউ আসবে, বলে দিলাম, যেটা বলে দিচ্ছি সেটা লিখে রাখো, হোস্ট কম্পিউটার। ওকে, এবার আমরা লাস্ট স্টেপে যাব, স্টেপ 4। এটা হচ্ছে একটা অপশনাল স্টেপ স্যার, এটা হচ্ছে যেটাকে বলা হচ্ছে SEO। ফুল মিনিংটা লিখে রাখো, এমসিকিউর জন্য আসবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। স্যার, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে বোঝাচ্ছে, আপনি দেখেন আমি আপনাকে বুঝাই, ফেসবুকে যদি আপনি FB লিখেন তাহলে আপনার কিন্তু ফেসবুকই চলে আসবে। আপনি যদি IG লিখে টাইপ দেন গুগলে, তাহলে আপনার ইনস্টাগ্রাম আসবে। কেন আসতেছে? কারণ পৃথিবীব্যাপী FB এবং IG এই শব্দগুলো দিয়ে গুগলে সব থেকে বেশি সার্চ করতেছে পিপলরা। তার মানে আপনার যেমন যদি হ্যাশট্যাগ দেন না স্যার, হ্যাশট্যাগ IG, এর অর্থ কি বোঝাচ্ছে? মানে এই শব্দগুলো দিয়ে
ফেসবুক এবং ইনস্টাগ্রামকে বেশি বেশি গুগলে সার্চ করা হচ্ছে বা হতে পারে। তো এই জন্য ওয়েব ডেভেলপাররা কি করে, ওয়েবসাইটের এসইও এমনভাবে ডিজাইন করে যে তাকে কোন কোন শব্দ দিয়ে গুগলে খোঁজা হইতে পারে, সার্চ করা হইতে পারে। ঠিক আছে? তো যত তুমি এই হ্যাশ ট্যাগের এই কনসেপ্টটা বুঝবা, যে যত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ব্যাপারটা তুমি বুঝবা, এটাই এইভাবে যে ওয়েব ডেভেলপাররা ওয়েব পেজটাকে ডেভেলপ করার সময় এমনভাবে এসইও করে যাতে তাকে গুগলে খুঁজে পাওয়া যায় খুব সহজে। ঠিক আছে? এইটুকু, এবং এটা কোনো বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি কোনো পার্ট না। এটা করলেও হয়, না করলেও হয়। তবে ওয়েবসাইটের ভিজিবিলিটি বাড়ানোর জন্য, দর্শনার্থী বা ওয়েবসাইটের ভিজিটর বাড়ানোর জন্য এসইও সেট করা খুবই দরকার, প্রয়োজনীয় ব্যাপার। ঠিক আছে? তো এই হচ্ছে 4টে স্টেপ গেল স্যার। এবার আমি একটু আপনাদের এমসিকিউর দিকে নিয়ে যেতে চাই কিছু। তোমরা একটু পড়ো তো স্যার। প্রথম এমসিকিউটা পড়ো। প্রথম এমসিকিউতে কি লিখেছে, যে কোনো ওয়েবসাইটকে যেখানে হোস্ট করা হয়, একটু আগে বললাম, কোনো ওয়েবসাইটকে যেই পেজে বা যেই প্লেসে হোস্ট করা হয় তাকে বলা হয় ওয়েব সার্ভার। একটু আগে বলছি স্যার, ওয়েব সার্ভার। আচ্ছা, এরপর তোমরা পড়বা এইটা, প্রতিটি সাইটের যে একটা ইউনিক নেম থাকে, একটা স্বতন্ত্র নাম থাকে, তাকে কি বলা হয়? অবশ্যই এটাকে ডোমেইন বলা হয়। একটু আগে আমরা শিখলাম। কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজকে একটু আগে বললাম, কিন্তু ইন্টারনেটে যে কম্পিউটারে রাখা হয় তাকে কি বলা হয়? হোস্ট কম্পিউটার। হোস্ট কম্পিউটার একটু আগে বললাম তোমাকে। নেক্সট। আচ্ছা, আর একটা কথা তোমাদেরকে বলা হয় নাই স্যার, একটু তোমাদেরকে বলি। আহ, এই যে যখন আমরা ল্যাঙ্গুয়েজ পড়াচ্ছি তোমাদের, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আরো 3টা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় স্যার ওয়েবসাইটটাকে খুব ডাইনামিক করার জন্য, খুব ভাইব্রেন্ট এন্ড অ্যাট্রাকটিভ করার জন্য। একটু লিখে রাখো। একটা হচ্ছে এএসপি, একটা হচ্ছে জেএসপি, আর একটা হচ্ছে পিএইচপি। আমি ফুল ফর্মটা লিখে দিতেছি, একটু লেখো, এটা অ্যাব্রিভিয়েশন এমসিকিউর জন্য আসবে। এএসপি, অ্যাক্টিভ সার্ভার পেজ। জেএসপি, জাভা সার্ভলেট পেজ। পিএইচপি, হাইপার টেক্সট প্রি প্রসেসর। তো এই 3টা ল্যাঙ্গুয়েজ দিয়ে, এই 3টা ওয়েব পেজ ডিজাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে ওয়েবসাইটের প্রবলেমগুলো, সমস্যাগুলো সলভ করা হয়। লিখছো বাবারা? ঠিক এই কোশ্চেনটা যদি আমরা এখন সলভ করি, যে ওয়েব পেজে সমস্যা সমাধানের জন্য উপযোগী ল্যাঙ্গুয়েজ কোনটা, তাহলে এএসপি, জেএসপি, পিএইচপি। ঠিক একইভাবে দেখো, ওয়েবসাইট পাবলিশিং এর জন্য গৃহীত পদক্ষেপগুলো কি? ওয়েবসাইট পাবলিশের জন্য গৃহীত পদক্ষেপ কি? ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা, ওয়েব পেজকে ডিজাইন করা এবং ওয়েবসাইটকে হোস্টিং করা। 3টাই অ্যান্সার, 3টাই হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, এই যে 2018 সালের বোর্ড প্রশ্ন, এটা দেখো। দিদার ও তার বন্ধুরা মিলে একটি ওয়েবসাইট তৈরি করলো যেখানে ওয়েব পেজগুলো বহু স্তরে বিন্যস্ত। পরবর্তীতে ওয়েবসাইটটি ইন্টারনেটের প্রদর্শনের জন্য, খেয়াল করো কিন্তু স্যার, পরবর্তীতে ওয়েবসাইটে ইন্টারনেটের প্রদর্শন মানে পাবলিশ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। 18 সালের প্রশ্ন। এখানে গৃহীত পদক্ষেপগুলো কি নিয়েছে? সে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করেছে,
সে ওয়েব পেজগুলোকে সমান করেছে না, ওয়েব পেজ সমান আমাদের ধাপের 4টা ধাপের মধ্যে পড়ে না, সে ওয়েবসাইটকে হোস্টিং করেছে। তার মানে 1 আর 3, আমার উত্তর 1 আর 3। এভাবে তোমাদের প্রশ্ন সেট করা হবে। আমি বলেছি এখান থেকে এমসিকিউ থাকবে। আচ্ছা, এটা কি ওয়েব পেজের অ্যাড্রেসকে কি বলা হয়? ওয়েব পেজের অ্যাড্রেসকে বলা হয় ইউআরএল। একটু আগে বললাম, এটা দিনাজপুর 2017 তে এসেছে। এগুলো সব তোমাদের করণ হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা বোর্ড প্রশ্নে চলে যাই। ক্লাসের শুরুতে যে বলেছিলাম বোর্ড প্রশ্ন, আসো বোর্ড প্রশ্নে চলে যাই। এই প্রশ্নটা দেখো স্যার সবাই, এটা দিনাজপুর 2016-17 সালের প্রশ্ন। দিনাজপুর 2017 সালের প্রশ্ন। এইখানে তোমার একটা কিছু কোড দেওয়া আছে উদ্দীপকে, তোমার কিছু ট্যাগ দেওয়া আছে, কোড, এটাই হচ্ছে তোমার উদ্দীপক। এখানে তুমি ঘ নাম্বারটা দেখো কি বলছে, খুব মনোযোগ দিয়ে দেখো। উদ্দীপকটি ইন্টারনেটে দেখার, উদ্দীপকটি কোথায় দেখার? ইন্টারনেটে দেখার। ইন্টারনেটে দেখার মানে ইন্টারনেটে সকল পৃথিবীর বিশ্বময় সকল মানুষ যদি এটাকে দেখতে পারে, দেখতে চায়, তাহলে অবশ্যই তোমাকে ইন্টারনেটে পাবলিশ করতে হবে। তো ইন্টারনেটে দেখার প্রয়োজনীয় পদক্ষেপের সপক্ষে তোমার মতামত দাও। এই সপক্ষে তোমার মতামত মানে হচ্ছে তোমাকে ওয়েব পেজটাকে পাবলিশ করতে হবে, ওয়েব পেজটাকে পাবলিশ করতে হবে। আর পাবলিশ করার জন্য তোমার মতামত কি? তুমি বলবা পাবলিশ করার জন্য আমাকে 4টা ধাপ মানতে হবে। এক হচ্ছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন, দুই হচ্ছে সরি, 1 নম্বর হচ্ছে ওয়েব পেজ ডিজাইন, 2 হচ্ছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন, 3 হচ্ছে ওয়েব হোস্টিং, আর 4 নম্বর হচ্ছে এসইও। ঠিক আছে, এই 4টা ধাপ ব্যবহার করতে হবে। আর 4 নম্বর ধাপটা ম্যান্ডেটরি কোনো ধাপ না। আশা করি তোমরা বুঝতে পারছো সব। হ্যাঁ, তো বুঝতে পারছো কিনা আমাকে একটু আওয়াজ দাও, ক্লিয়ার কিনা তোমাদের? ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের আরো কিছু ক্লাসের সময় আছে। তোমরা একটু, আমি কি তোমাদেরকে, আমাকে একটু জানাও তো গত ক্লাসে কি আমি এটা করিয়েছিলাম কিনা তোমাদের এইচটিএমএল এর সুবিধা? আমাকে একটু জানাও খাতা দেখে। এইচটিএমএল এর সুবিধা তোমরা একটু এটা পড়ে নাও। এইচটিএমএল এর সুবিধা খুবই সোজা। এখান থেকে, এটা তো আমি মনে হয় করাইছিলাম গত ক্লাসে। খাতা দেখো তো, তোমরা খাতা দেখো, খাতা দেখো, খাতা দেখে জানাও। আমি যতটুকু জানি অনুধাবনমূলক প্রশ্ন বলে দিয়েছিলাম আমি, আপার কেস লোয়ার কেস এরকম কোনো কথাই বলি নাই। মানে কিন্তু তোমাদের মনে পড়ে কি? তাহলে এটা তো আমি, আমার যতটুকু মনে পড়ে আমি তো তোমাদের এটা পড়িয়েছিলাম, তোমরা খাতায় হয়তো তোলনি, কিন্তু আমি তো পড়িয়েছিলাম আমার মনে পড়ে। ঠিক আছে, এটা পড়িয়েছিলাম, ক্লাস 1-এ পড়ানো আছে স্যার, তোমরা রেকর্ডিংটা দেখে নেবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।